নমস্কার। নতুন বছরে বাংলা স্ফিয়ারের প্রথম এপিসোডে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছাও, প্রীতি এবং ভালোবাসাও জানবেন। দেখুন, আমরা যখন সাংবাদিকতা করতাম তখন আমাদের বলা হতো যে আমলা মহল বা পুলিশ মহলের অফিসার স্তরে রদবদল রুটিন হলে তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা তখন যে ধরনের রদবদল হতো বেশিরভাগই ছিল রুটিন। কেউ অবসর নিলেন, তার জায়গায় নতুন আরেকজন এলেন। কেউ এক জায়গায় অনেক দিন ছিলেন, সেখান থেকে অন্যত্র বদলি হলেন। কখনো কখনো এই ধরনের পোস্টিং অথবা প্রমোশনে অবশ্যই শাসক দলের কখনো প্রবল সহানুভূতি, কখনো একটু টাইট দেওয়ার প্রবণতা, দুটোই ছিল। কিন্তু আজকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এলএলবির জমানায়, যেটা অতীতে বছরের পর বছর, দশকের পর দশক ধরে একটা অলিখিত প্রথা বা নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল, এখন সেটাই ব্যতিক্রমে দাঁড়িয়ে গেছে। এখন এই কথা বলার পরেই একই সঙ্গে একই নিঃশ্বাসে আমাকে কথা বলতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একাই শুধু এ কাজ করছেন, একথা ভাবলেও কিন্তু মস্ত ভুল হবে। বস্তুত এই একটি বিষয়ে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি গভীর সাযুজ্য, কতটা অত্যাশ্চর্য মিল, তা নিয়ে আমি পরের এপিসোডে আলোচনা করব। আপাতত নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই এই সম্প্রতি একেবারে বাংলার আমলা মহলের সর্বোচ্চ স্তরে যে রদবদল হয়ে গেল, এমন কিছু নয়, প্রধানত 3টি পদে, তা কিন্তু আর রুটিন রদবদলের আঙিনা ছেড়ে একেবারে জনতার, কি বলবো, আমাদের পাদপ্রদীপের আলোয় চলে এলো। কেননা এর পিছনে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই যে দিদির এত হুঙ্কার, দেখে নেব, আমি হচ্ছি ভীষ্মের মতো, আমি নিজে যখন যেতে চাইবো তার আগে আমাকে তাড়ানো যাবে না। আর দেখেন না, রোজ অমিত শাহ একটা কথা বললে কি কুৎসিত ভাষায় তিনি প্রত্যাঘাত করেন। এটা সবটাই হচ্ছে, জেনে রাখবেন, একটা চরম নিরাপত্তাহীনতায় ভোগা একজন সর্বোচ্চ শাসকের স্পষ্ট লক্ষণ। আর সেই নিরাপত্তাহীনতা বোধ সবচেয়ে বেশি করে প্রমাণিত হয় যখন দেখা যায় পুলিশ অথবা প্রশাসনের উচ্চতম অলিন্দে লোকজন রিটায়ার করছেন, আবার ফের পুনর্নিয়োগ হচ্ছেন। সেই যে একটা সাগা যেটা চলে আসছে, এবারও তার আমরা পুনরাবৃত্তি দেখলাম। যেহেতু ঘাড়ের কাছে নির্বাচন, অতএব ইচ্ছের বিরুদ্ধে গিয়েও আমি এই সাম্প্রতিক রদবদলের পিছনের মানসিকতা এবং এর তাৎপর্য কি সেটা আমার মতো করে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি। প্রথম কথা, এই প্রথম শুধু পশ্চিমবঙ্গে কেন, খবরের কাগজে বা ইন্টারনেটে যা দেখছি, একজন মহিলা কোনো রাজ্যের শীর্ষ আমলা অর্থাৎ চিফ সেক্রেটারি পদে বসলেন। এবং এই যে বিষয়টি আলোচিত হচ্ছে, তার যোগ্যতা, অভিজ্ঞতা, এগুলোকে পাশে রেখে তার শুধু জেন্ডার আইডেন্টিটিটাকে সবার আগে দেখানোর এর পিছনেও একটা মতলব আছে। প্রথমত, এক ঢিলে এভাবে দিদি বেশ কয়েকটা পাখি মারতে চেয়েছেন। তার প্রশাসন সম্পর্কে, বিশেষ করে পুলিশ এবং সর্বোচ্চ আমলাদের সম্পর্কে বলা হয় যে এখানে আপনি অনেক চেষ্টা করেও
একজন বাঙালি অফিসারকে খুঁজে পাবেন না। যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন হয় উত্তর ভারত, নতুবা কখনো সখনো ভুল করে দক্ষিণ ভারতের লোকেরাই একেবারে মনোপলি করে রেখে দিয়েছেন ইন ব্যুরোক্রেসি অ্যাজ ওয়েল অ্যাজ ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এবং এটা যে শুধু নিছক অভিযোগ নয়, সেটা তো একবার যদি রোল কল নেওয়া যায় আমাদের টপ ব্যুরোক্র্যাট এবং টপ পুলিশ অফিসারদের, তাহলেই প্রমাণিত হয়ে যাবে। অতএব এই বাজারে যখন একটা বাঙালির উপজাতীয়তাবাদ, তার রক্ষক ধারক বাহক হচ্ছে তৃণমূলের শাসক, এইরকম একটা ইমেজ প্রতিষ্ঠা করার তাগিদ এসেছে, তার সঙ্গে নন্দিনী চক্রবর্তীর মনোনয়ন কিছুটা হলেও খাপ খেয়ে যায়। আমি আশ্চর্য হব না যদি এবার থেকে দেখি দিদিমণি প্রতিটি ভোটের সভায় নন্দিনী চক্রবর্তীর উদাহরণ দিয়ে বলেন, সারা দেশে কেউ যা করেনি আমি তাই করে দেখিয়ে দিলাম, একজন মহিলাকে দেশের সর্বোচ্চ আমলার পদে বসালাম। এই যে তিনি মহিলাদের সংক্রান্ত ওয়েলফেয়ারের প্রশ্নে সম্পূর্ণ স্বতন্ত্র, লক্ষ্মীর ভাণ্ডার করে এবং তার একেবারে কি বলবো স্বাদ সম্পূর্ণভাবে গত নির্বাচনে গ্রহণ করার পর তিনি সেই ধারা, অর্থাৎ তার নারী সেবার ধারাটাকে তিনি যে অব্যাহত রাখতে চান, নন্দিনীর অ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে তিনি সেই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু নন্দিনীর এই যে 8 জনকে টপকে হঠাৎ করে শীর্ষ পদে বসার চাইতেও আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একই সঙ্গে হয়েছে। একটা হলো মনোজ পন্থকে প্রিন্সিপাল সেক্রেটারির চাকরিতে সিএম সেক্রেটারিয়েটে পুনর্বহাল করে বলে দেওয়া হলো যে তার র্যাঙ্ক এবং পদমর্যাদা হবে চিফ সেক্রেটারি। অর্থাৎ এটা একটা অনেকটা অক্সিমোরনের মতো। কেন বলছি এটা? সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ইট ইজ আনপ্রেসিডেন্টেড। এইরকম পূর্ব দৃষ্টান্ত পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী কোথাও স্থাপন করে গেছেন বলে আমার জানা নেই। হ্যাঁ, এ রাজ্যে চিফ সেক্রেটারিরা রিটায়ার করে না। রিটায়ার করার পরে তাদেরকে আবার এই ক্ষমতার কেন্দ্রের কোনো না কোনো রুটির টুকরো দিয়ে রেখে দেওয়া হয়, এটাই দস্তুর। কিন্তু রিটায়ার করার পরে উপদেষ্টা না হয়ে সরাসরি প্রায় একটা এক্সিকিউটিভ রোলেই কাউকে রেখে দেওয়া এবং বলা যে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য সিএম সেক্রেটারিয়েট, who was just a day before was chief secretary of the state, but with the rank of a chief secretary. What is this obnoxious precedent and how it will be treated by posterity এবং এই সো কল্ড মেম্বার্স অফ দ্য, এই জন্য কি বলে আয়রন ফ্রেম না কি বলে না, অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, তার সদস্যরা, সেটা তারাই ভালো জানে। কিন্তু আমরা পরিষ্কার দেখছি এই দুটি মনোনয়নের মধ্যে দিয়ে চিফ মিনিস্টারের একমাত্র বার্তা হলো যে while in office behave like my slave and you will never go out of service. এটা আগেই বলেছি আপনাদের, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ব্যাধি বললে চলবে না। কিন্তু যেহেতু আমরা পশ্চিমবঙ্গ নামক রাজ্যে থাকি এবং অমিত শাহ নন আসল দুঃশাসনের নায়িকা যিনি, তার আমলের এই ঘটনাগুলো অন্তত রেকর্ড করে রাখা উচিত, যাতে ভবিষ্যতের প্রজন্ম দেখতে পারে এবং জানতে পারে যে কি ধরনের শ্রীমতী বিন তুগলকের আমলে বাঙালিকে যেতে হয়েছিল। এবার প্রশ্ন, নন্দিনী কি করেছেন যার জন্য এই পুরস্কার তিনি পেলেন?
দেখুন, বাম আমলে তিনি বামেদের খুব ঘনিষ্ঠ ছিলেন। বিশেষ করে সেই আমলে একজন অনাবাসী বাঙালি শিল্পপতি বলা উচিত হবে না, শিল্পপতির ছদ্মবেশে একজন ইন্টারন্যাশনাল ফোরের আবির্ভাব হয়েছিল, যিনি বুদ্ধবাবুর মতো মানুষকে তার সহজ বুদ্ধির সুযোগ নিয়ে, এবং নিরুপম সেন বলুন কিংবা অশোক ভট্টাচার্য বলুন, এদের সকলকে এক ধরনের মায়া কাজল পরিয়ে দিয়ে একটার পর একটা জমি সালিম গ্রুপকে নাম করে হস্তগত করার চেষ্টা করেছিলেন। বলেছিলেন হাওড়ায় নাকি একটা উপনিবেশ গড়বেন। তার কি হাল একবার ওই পথ দিয়ে যাওয়া লোকেরা টের পেয়েছে। কতটা নাস্তানাবুদ হতে হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন, সেই ইতিহাসও কিন্তু একেবারে দগদগে। সেলিম ভাগলবা হয়ে যাওয়ার পরে সেই বাঙালি শিল্পপতিকে আর ঘন ঘন কলকাতায় প্রাইভেট জেটে করে আসতেও দেখা যায় না। তার পেটোয়া সাংবাদিকদের নিয়ে পঞ্চতারকা সপ্ততারকা হোটেলে বসে গপ্প গুজব এবং সাদা খাম দিতেও দেখা যায় না। কিন্তু তিনি অন্তরাল থেকে যে এখনো খুব সক্রিয়, সেটা বোঝা গেল যখন এবার দেখলাম এই সোকল ঢপের বিশ্ব বাণিজ্য বৈঠকে নাকি হয়, সেখানে মঞ্চে তিনি আলো করে বসে আছেন। তখন বুঝলাম যে একজন ওয়ান্স এ সোয়াব হুইলার ডিলার উইল অলওয়েজ রিমেইন সো। সে তিনি পশ্চিমবঙ্গে আসুন আর নাই আসুন, শুনতে পাই তার তিনি এখন ডানা মেলে ভারতবর্ষের বহু জায়গায় ব্যবসাপত্র ফেলেছেন। দিল্লিতেও ক্ষমতার সর্বোচ্চ স্তরে তার অবাধ গতিবিধি। অতএব সেই নেটওয়ার্কিংয়ের যে ডিভিডেন্ড, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ এড়িয়ে যেতে পারছেন বলে এই মনোনয়নের পর আমি মনে করছি না। বরং মনে করছি যে আগে যে ভদ্রলোককে অন্তত কলকাতার রাজপথ থেকে একটা সুবিধাবাদী মতলবী চরিত্র বলে মনে হতো, এখন তিনি মেঘনাদের মতো মেঘের অন্তরাল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এবং এ কথাটা একেবারে সবচেয়ে ব্যাডলি গাইডেড সিক্রেট বলতে যা বোঝায়, সেটা হলো এই নন্দিনী চক্রবর্তীর সঙ্গে এই অনাবাসী বাঙালি ব্যবসায়ীর প্রক্সিমিটি। এবং সেই নৈকট্য যদি ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থাকতো, তাহলে এটা কখনোই কোনো চর্চার বিষয় হতে পারত না, বিশেষ করে পাবলিক প্ল্যাটফর্মে। কিন্তু বাম জমানায় যখন তিনি WBIDCর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তখন নানাবিধ কাজ এই সংস্থাকে আমরা করতে দেখেছি, যেটা মনে হয়েছিল যেন উপযাচক হয়ে একজন বিশেষ অনাবাসী বাঙালি ব্যবসায়ীকে সাহায্য করার জন্যই করা হচ্ছে। হ্যাঁ, একথা ঠিক, তিনি এককভাবে যে তাতে মজেছিলেন এই ভদ্রলোকে তা তো নয়। বুদ্ধবাবু মজেছিলেন, নিরুপম সেন মজেছিলেন, অশোক ভট্টাচার্য মজেছিলেন। বস্তুত কোনো এক বশীকরণ মন্ত্র বলে তিনি CPIM-এর তাবড় তাবড় নেতাকে একদম মন্ত্রমুগ্ধ করে দিতে পেরেছিলেন। এবং নাচায় পুতুল যথা দক্ষবাজি করে, তেমনই নাচাও তুমি অর্বাচীনরে। এই অর্বাচীনদের কি করে দক্ষ বাজিকর একজন নাচাতে পারে, এই ভদ্রলোক তার একেবারে নাম্বার 1 উজ্জ্বল দৃষ্টান্ত। অতএব কেউ যদি এই সিদ্ধান্তে আসে মুখ্য সচিবের মনোনয়নের পিছনে সেই বীর পুত্রের একটা ছায়া তিনি দেখতে পাচ্ছেন, আমি বলতে পারবো না তিনি ভূত দেখছেন। হতে পারে, নাও পারে। কিন্তু এটা আলটিমেটলি এই ব্যুরোক্র্যাটের কোনো অনাবাসী
বাঙালি ব্যবসায়ের প্রতি পক্ষপাতের কারণেই ঘটেছে তা নয়। তার অংশীদারিত্ব হবে বড়জোর 10 থেকে 15%। তার চাইতে অনেক বড় কারণ, হঠাৎ করে এই মহিলা বেশ কয়েকটা বছর ধরে যেভাবে মোর লয়াল দ্যান দ্য কিং এর মতো আচরণ করছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অষ্টপ্রহর নিরাপত্তাহীনতায় ভোগা এবং সেই কারণে আমলাদের মধ্যেও দাস মনোবৃত্তিকে প্রশ্রয় দেওয়া এবং পুরস্কৃত করা, এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নন্দিনী চক্রবর্তীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ককে আমরা তুলে ধরতেই পারি। ক্ষমতায় আসার পরে নন্দিনী চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা পাত্তাই দিতেন না। বলা চলে বাম জমানার এই ব্লু আইড ব্যুরোক্র্যাট, তিনি মহিলা হন আর যাই হন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুরুতেই খরচের খাতায় তুলে দিয়েছে। তারপর কি আশ্চর্য দেখুন, কার যে কখন এই জমানায় পেকিং অর্ডারে হাইস্ট ইয়েতে নাম থাকবে আর কখন একদম তলানিতে গিয়ে পড়বেন, কেউ বলতে পারে না। এ রাজ্যে বেশ কয়েকজন সরকারি মারোয়ারি আছেন যারা নিজেদের মধ্যে সারাক্ষণ প্রতিদ্বন্দ্বিতা করছেন, 1 নম্বরে কে গেল, 2 নম্বরে কে থাকবে, 3 নম্বরে কে থাকবেন। এদেরকে আমি মুখের উপরেই সরকারি মারোয়ারি বলে অভিহিত করতাম। এখন আমলারা তো সরকারি বটেই। এবার প্রশ্ন হচ্ছে, দাসানুদাস হওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় কে কোথায় অবস্থান করছে। নন্দিনী চক্রবর্তী যা করেছেন, আমার ধারণা পশ্চিমবঙ্গের আমলাতন্ত্রে আনুগত্যের এরকম নজির, বিচিত্র নজির আর কেউ স্থাপন করতে পারেনি। আপনাদের কতজনের স্মরণে আছে জানি না, একটা সময় এই মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গ্যারেজ করে দিয়েছিলেন। ভেবেছিলেন সেখানে গিয়েই তিনি সুখে থাকবেন এবং সেক্রেটারি টু দ্য গভর্নর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল নন্দিনী চক্রবর্তীকে। কিন্তু সেখানে গিয়ে she turned her problem into an opportunity। এবং যেহেতু বিজেপি সরকার নিয়োজিত এই ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর সম্পর্ক কোনোদিনই মধুর ছিল না, বরঞ্চ কখনো অ্যাডভার্সারিয়াল এবং ইনিমিক্যাল ছিল, দেখা গেল। এবং এটা মোটামুটি সকলেই আজ জানে যে রাজভবনের অনেক গোপন কথা আমাদের রাজমাতার কানে এসে পৌঁছতে শুরু করল। সিভি আনন্দ বোস, তিনি এমনিতে তাকে দেখলে মনে হয় কেমন যেন, কিন্তু তিনিও হচ্ছেন শেয়ানা নাম্বার 100। নিজেও দুধে ব্যুরোক্র্যাট ছিলেন, ফলে কোন আমলা কখন কেন কি আচরণ করে ভাত একটা টিপেই তিনি তা বুঝতে পারলেন এবং বুঝলেন যে তার সচিব হিসেবে এখানে যিনি প্রবেশ করিয়াছেন, তিনি সচিবের কাজের চাইতেও বহিরাগত কোনো নারীর দূত হিসেবে অধিকতর তৎপর। এটা জানার সঙ্গে সঙ্গে এই সিভি আনন্দ বোস নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে অর্ধচন্দ্র দিয়ে দেন। আর তারপর থেকেই বৃহস্পতি একটু 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 করে উঠতে উঠতে আজ তার ক্ষেত্রে তুঙ্গে পৌঁছে গেছে। নইলে 8জন সিনিয়র কলিগকে সুপারসিড করে চিফ সেক্রেটারি হওয়ার জন্য যে ডিমনস্ট্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি বা এক্সাম্পলারি রেকর্ড থাকতে হয়, নন্দিনী চক্রবর্তীর কোশমিন কালেও তা ছিল না। চিফ সেক্রেটারি হিসেবেও থাকবে যে না, সেটা আমি এখনই আজকে বছর পয়লা আপনাদের বলে দিতে পারি। এই আনুগত্যের সঙ্গে আরো একটা ব্যাপার যুক্ত হয়েছে, সেটা হলো
she is a very opaque personality. আমি বাজি ফেলে বলতে পারি ওই দু একজন অনাবাসী বাঙালি ব্যবসায়ী ছাড়া তার সতীর্থ আমলাদের মধ্যে আদৌ কেউ দাবি করতে পারেন কিনা যে তিনি নন্দিনীকে প্রকৃত অর্থে চেনেন। অর্থাৎ রহস্যময়তার এক আবরণে এই ভদ্রমহিলা নিজেকে জড়িয়ে রেখেছেন বহুদিন ধরে। তার ঘর অধিকাংশের কাছে অগম্য, তিনি কথাবার্তা খুব কম বলেন, সততার প্রশ্নে এখনো পর্যন্ত কেউ তার দিকে আঙুল তুলতে পারেনি, এবং এই ধরনের ব্যক্তিত্বেরকেই আমাদের ব্যক্তিত্বহীন রাজমাতা সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করেন আমি এমন একজনকে মুখ্য সচিবের পদে পেলুম যিনি আর যাই হন সন্ধ্যের পরে ক্লাবে ক্লাবে ঘুরে বেড়াবেন না, পেটে দু চার পাত্র পানীয় পড়লে প্রয়োজনাতিরিক্ত কথাবার্তাও বলবেন না, অর্থাৎ গোপন কথা গোপনেই থাকবে, ঘরের কথা থাকবে ঘরে। এটাই চারটিখানি কথা নাকি? আর বিশেষ করে যখন ভোটের বাজার ঘাড়ের উপর এসে পড়েছে, এটা এমন একটা সময় যখন মুখ্যমন্ত্রী চাইছেন তার চারপাশের যে আমলাবৃত্ত আছে সেটাকে আনুগত্যের একেবারে নিরন্ধ্র একটা কারাগারে পরিণত করতে, যেখানে একটা কোনো ছিদ্রও থাকবে না, অর্থাৎ লক্ষিন্দরের বাসর ঘরের মতো লোহার তৈরি বাড়ির মধ্যে দিয়েও কোনো সাপ ঢুকতে পারবে না। এই যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বেরই প্রতিফলন একটা হচ্ছে নন্দিনী চক্রবর্তীর এই ধরনের ট্রিপল বলবো কি কোয়াড্রুপল বলবো জানি না প্রমোশনে। এবার আসুন তার চেয়েও সিগনিফিক্যান্ট, কিন্তু সেটা নিয়ে কথা হচ্ছে কম, যিনি স্বরাষ্ট্র সচিব হলেন মিস্টার মিনা, তার বয়সে এবং তার অভিজ্ঞতা এ পর্যন্ত পশ্চিমবঙ্গে কেউ হোম সেক্রেটারি হননি। কেননা লোকে ভাবে যে হোম সেক্রেটারি হলো প্রশাসনে চিফ সেক্রেটারির পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলার পদ, এবং আমরাও দেখেছি যে যারা সাধারণত হোম সেক্রেটারি হন তারা ওই চিফ সেক্রেটারির পদেই উন্নীত হন এবং সেখান থেকেই রিটায়ার করেন। সবার ক্ষেত্রে এইরকম সৌভাগ্য হয় তা নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, এটা আমরা দেখেছি। এই ভদ্রলোক তুলনায় অত্যন্ত নবীন। আমি তার সম্পর্কে যতটুকু জানি, তিনি সকাল 9টায় অফিসে আসেন, যতক্ষণ প্রয়োজন থাকেন, ইম্পেকেবলি অনেস্ট এবং অত্যন্ত কর্মোদ্যোগী। কিন্তু একটা রাজ্যের হোম সেক্রেটারি হওয়ার জন্য যে অভিজ্ঞতা প্রয়োজন, যে প্রক্সিমিটি উইথ পাওয়ার প্রয়োজন, সেটা তিনি এত সঙ্গোপনে সঞ্চয় করলেন কি করে? একটু তলিয়ে খবর নিতে গিয়ে দেখলাম ইনি হচ্ছেন আপাদমস্তক মনোজ পান্থের একজন অন্ধ অনুগামী। নন্দিনী চক্রবর্তীকে যেমন বলে দেওয়া হয়েছে যে তিনি মুখ্য সচিব হতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ফাইল তাকে পাঠাতে হবে ওই মনোজ পান্থের মাধ্যমেই। ভাবতে পারে চিফ সেক্রেটারি প্লেইং সেকেন্ড ফিডল টু এ রিটায়ার্ড predecessor just because CM wants it so। এর চাইতে বড় ট্রাভেস্টি আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেফারেন্সের ক্ষেত্রে কি হতে পারে? ঠিক তেমনি বোঝা যাচ্ছে যে মনোজ পান্থ তাঁর প্রতাপ
এই প্রশাসনে একেবারে নিরঙ্কুশ রাখতে, শুধু যে নিজে একটা প্রিন্সিপাল সেক্রেটারি সিএমও বলে একটা অদ্ভুত টাইপের পজিশন বগল দেওয়া করেছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে এটাও এনশিওর করেছেন যে চিফ সেক্রেটারি যেন তারই অনুগত থাকে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস, আর হোম সেক্রেটারিটিও তারই অন্ধ অনুগামী হয়। অর্থাৎ বকলময় মূর্খমন্ত্রীর হয়ে তিনিই যাতে রাজ্যপাট চালাতে পারেন। দেখুন, এই প্রতিস্পর্ধা মনোজ পান্থের থাকতে পারে, তার কেরিয়ারের দিকে তাকালে আগের দিয়ে আমরা তা বুঝতেই পারিনি। আমরা তাকে একজন দক্ষ, অত্যন্ত সৎ সজ্জন আমলা হিসেবেই দেখেছি, কিন্তু একেবারে ক্ষমতার শীর্ষে পৌঁছে তার মস্তিষ্কও যে একজন প্রতিভাবান, বিবেকবান, স্বাধীনচেতা মানুষের থেকে একজন কর্তাভাজা দাসানুদাসে রূপান্তরিত হয়ে যাবে, এটা যারা তাকে দেখেছেন, যারা তার সঙ্গে কাজ করেছেন, তাদের সকলের কাছেই যতটা বিস্ময়কর বা ততটাই অবিশ্বাস্য। এখন হঠাৎ মনোজ পান্থের উপরেই বা মুখ্যমন্ত্রীর এত নির্ভরতা কেন? এই যে ভারসাম্যহীনতা, এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের একটা দিক। যখন যে মুহূর্তে যাকে তিনি বিশ্বাস করেন তাকে একেবারে ছপ্পর খুলে করেন, আবার পান থেকে চুন খসলেই দেখবেন হঠাৎ করে তিনি সার্কিটের বাইরেই চলে গেছেন। এরকম সম্পর্ক তার সঙ্গে তার দলের নেতা বলুন, মিডিয়ার লোকজন বলুন, প্রশাসন বলুন, পুলিশ বলুন, এদের সবারই আছে। এই ধরুন রাজীব কুমার, আমাকে যদি বলেন যার সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজও রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আছেন, বিদায় বেলায় তার সঙ্গে কি কুৎসিত ব্যবহারটাই না তিনি করেই চলেছেন। এবং দেখবেন তাকেও কিন্তু রিটায়ার করার পরে সিস্টেমের বাইরে যেতে দেওয়া হবে না, তিনিও কোনো না কোনো পদে নিশ্চয়ই আসীন হবে। কিন্তু আপাতত আসি এই মনোজ পান্থের পর্বে। মনোজ পান্থকে আমরা জানতাম অ্যাজ এ নিউট্রাল আম্পায়ার। কোনো একটা ল্যান্ড ম্যাটারে যেখানে সরকার খুব বিপদে পড়েছিল এবং সচরাচর ভূমি রাজস্ব দপ্তরের কাছ থেকে ছাড়পত্র পাওয়া সোজা ছিল না, সেই রকম একটা মহেন্দ্রক্ষণে এই ভদ্রলোক নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। আর তারপর থেকে অপরচুনিটি আপন অপরচুনিটি আপন অপরচুনিটি, মনোজ পান্থ একেবারে মনোযোগী পন্থীর মতো বুঝে গেছেন এই জমানায় how to grab power, and once you grab it, how to retain it with some degree of deception, also elan. আমি খালি ভাবি যে মানুষের একটা পদে বসলেই তার আত্মসম্মান বোধ সম্পূর্ণ অন্তরিত হয়ে যাবে এমনটা তো নয়। মনোজ পান্থ না হয় সবে একেবারে ক্ষমতার শীর্ষের কাছাকাছি এসছেন, ফলে তিনি এই চাকচিক্যে, এই ক্ষমতার আস্ফালনে হয়তো এখনো মজে আছে। কিন্তু হোয়াট অ্যাবাউট গৌতম সান্যাল? আমরা যখন আনন্দবাজারে ছিলাম, আনন্দবাজারের এক শ্রেণীর খুবই বরেণ্য সহকর্মীদের বলা হতো টিকেসি, অর্থাৎ টিল খাটিয়া কামস। এরা এতই ভিন্ন গোত্রের সম্মাননীয় যে কোম্পানি তাদেরকে রিটায়ার করায় না, বাকি সকলে রিটায়ার করেন, কিন্তু তিনি বা তারা
কর্মরত অবস্থাতেই থেকে যান, প্রায় আমৃত্যু। আমি এরকম অজস্র নাম করতে পারি, করছি না। অর্থাৎ আমাদের ভাষায় এগুলো সবই ছিল টিকেসি কেস টিল খাটিয়া কামস। মমতার জমানায় যদি একটি টিকেসি কেস থাকে, তার নাম গৌতম সান্যাল। তিনিও সিএমও এর সেক্রেটারিয়েটে আছেন, এতদিন একা ছিলেন। এখন আবার মনোজ পান্থ, একে মা মনসা তাই ধুনোর গন্ধ। চাকরি করেন সার্ভিস অনুযায়ী, দিল্লি সেক্রেটারিয়েট সার্ভিস, মানে আইএএস বা ওই ধরনের সমগোত্রীয় কোনো সার্ভিসের মানুষই নন। রেল দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসার পরে তার ভাগ্য রেখা এমন চচ্চর করে বেড়ে গেছে যে এখন তিনি মনে হচ্ছে খাটিয়া না আসা পর্যন্তই দিদিমণির সঙ্গে লেপ্টে থাকবেন। হয় খাটিয়া আগে আসবে, নয় তার মহিলা মনিবের প্রস্থান। কোনটা হয় খুব কৌতূহল নিয়ে আমরা তার জন্য অপেক্ষা করব। নমস্কার, ভালো থাকবেন।